বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট, নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিডনাইট এক্সপ্রেস। মূলত স্বাদবদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ। অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। মিডনাইট এক্সপ্রেসে আজকের গল্প নিঝুমপুর পোস্ট অফিস। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং সকল পুরুষ চরিত্রে সুরঞ্জন, নন্দবাবু অর্থাৎ ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। শুরু হচ্ছে আজকের নিবেদন নিঝুমপুর পোস্ট অফিস। বড় বড় দুখানা লাগেজ নিয়ে স্টেশনে নামা মাত্রই সমর্পণের মনে হলো এই বেলা সে একটা মস্ত বড় ভুল করে ফেলেছে। মানুষের একটু বেশি ক্যালকুলেটিভ হওয়াই বোধহয় ভালো, কারণ যে দুটো লড়ঝড়ে দূরপাল্লা ট্রেন সকালে এবং বিকেলে এই অখ্যাতনামা স্টেশনটিতে এসে থামে, তার মধ্যে প্রথমটিকে বিশ্বাস করা গেলেও দ্বিতীয়টিকে আর মোটেই বিশ্বাস করা চলে না। বিশ্বাস করা চলে না তার কারণ কিন্তু এই নয় যে ট্রেনটি বেশ খানিকটা লেট করে এসেছে, বরং বলা যায় যে ভারতীয় রেলের দেরি করবার রেকর্ডের স্বাভাবিক সময়ানুবর্তিতার নিরিখে বেশ খানিকটা আগেই পৌঁছেছে সে। কিন্তু মুশকিলটা হলো, স্টেশন মনে করে যেখানে ট্রেনটি এখন তাকে নামিয়ে দিয়েছে, অথবা মনে করে নয়, আসলেই যেটি তার গন্তব্য স্টেশন, সেটি অন্য কিছু আর যাই হোক না কেন, স্টেশন বলে তাকে চিনে নেওয়ার আজ কোনো অবকাশ নেই। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু প্ল্যাটফর্ম নয়, মানে প্ল্যাটফর্ম বলতে যে রূপরেখাটি আমাদের চোখে সাধারণভাবে ভেসে ওঠে তার সাথে এর আদৌ কোনো মিল নেই। এটি একটি ইটের রাস্তা, যা কিনা সোজা গিয়ে বাঁদিক ধরে কিছুটা দূরে গ্রামের সাথে মিশে গিয়েছে। রাস্তাটি যেদিকে বাঁক নিচ্ছে তার মুখে একটা ছোট্ট অফিস। সম্ভবত ওখানেই স্টেশন মাস্টার থাকেন, অন্তত তাই থাকবার কথা। ইটের রাস্তার পিছন দিকটায়, মানে যেদিক থেকে ট্রেনটা এসেছে, সেখানে একটা বড় থাম, যার গায়ে একটা বড় চোঙা লাগানো। সম্ভবত সেটা খারাপ, মানে ওই চোঙাটি লাগানো হয়েছিল নিশ্চিতভাবে ট্রেন অ্যানাউন্সমেন্টের জন্যই, কিন্তু এই স্টেশনে এই অ্যানাউন্সমেন্টের বোধহয় এখন আর কোনো প্রয়োজনীয়তা পড়ে না, কারণ ট্রেন তো থামেই সাকুল্যে মাত্র দুটো, তাই সেটা আর কালক্রমে ব্যবহারও হয় না। স্টেশনের অখ্যাতির পাশাপাশি ওই চোঙাটিকেও রেল কর্তৃপক্ষ এক প্রকার বাদের খাতাতেই ফেলে দিয়েছেন। স্টেশনের নাম নিঝুমপুর। বাঁ পাশে একটা হলদে চোখলা ওঠা সাইনবোর্ডে তার প্রমাণ দাখিল করা আছে। এখানকারই একটি মাত্র পোস্ট অফিসে পানিশমেন্ট পোস্টিং নিয়ে আজ বদলি হয়েছে সমর্পণ। প্রত্যক্ষভাবে যদিও এই শব্দটি এখনও অফিসিয়াল ওয়েতে ব্যবহার করবার মতো নয়, কিন্তু ডিপার্টমেন্টের সঙ্গে কিছুদিন আগেই একটি বিবাদে জড়িয়ে পড়ায় ওপর মহল থেকে খুব তাড়াতাড়ি তার বদলির নির্দেশ আসবার অপেক্ষায় ছিল সমর্পণ। মাস তিনেকের মধ্যেই চিঠি, ইমিডিয়েট ট্রান্সফার। জলে বাস করে কুমিরের লেজ নিয়ে টানাটানি করলে যা হয় আর কি। সমর্পণ বুঝেছে অফিস কলিগ আর বন্ধু দুটি সম্পূর্ণ আলাদা শব্দ। এ দুটো ধারা সবসময় একসাথে নাও মিলতে পারে, বলা বাহুল্য বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না। স্টেশনে নেমে চারপাশ ভালো করে দেখেই মনটা বেশ খারাপ হয়ে গেল সমর্পণের। কি বিশ্রী ব্যাপার! এ কেমন স্টেশন! কোনো ওখানে জনমানব নাই, যেমন নাম তার তেমন চেহারা। নিঝুমপুর। মাত্র দুটি ট্রেন থামে এখানে, একটা বিকেলে, একটা রাত্রে। দূরপাল্লার গাড়ি। দেরি করে ঘুম থেকে ওঠা অভ্যেসের কারণে সমর্পণ সকালের গাড়িটা ধরতে পারেনি। ওটা ধরলে দুপুর দুপুর পৌঁছানো যেত,
কিন্তু ভালো মতন রেস্ট নিয়েই ও এলো বিকেলের গাড়িতে, তাই পৌঁছতে এই রাত 10:30। অবশ্য 1 ঘন্টা ট্রেন লেট, আর তা না হলেই বা কি হতো? এ যা জায়গা, রাত 9:30তেও তো এখানে বিশেষ পরিবর্তন কিছু থাকতো বলে মনে হয় না। ইটের রাস্তা, মানে যেটাকে এখন প্ল্যাটফর্ম হিসেবে তার ভাবতে হবে, সেটা ধরে হেঁটেই কিছুটা এগিয়ে বাঁদিকে ছোট্ট স্টেশন ঘরটার কাছে এসে গলা খাঁকড়ালো সমর্পণ। স্টেশন মাস্টারের ঘর। ভেতরে কেউ আছে কি? একটা খুব কম পাওয়ারের ছোট বাল্ব জ্বলছে। ভেতরে কাউকে দেখতে না পেয়েই এবার আস্তে করে একবার ডাকলো সমর্পণ। কেউ আছেন? কেউ আছেন? কোনো সাড়া মিলল না। স্টেশন মাস্টার কি বেরিয়ে গেছে নাকি? সিগন্যাল অপারেটর? সেও নেই। কিন্তু স্টেশন ঘর এভাবে খোলা কেন? আরেকবার ডাকতে যেতেই এক বিশ্রী শব্দে একটা শেয়াল ডেকে উঠল যেন কোথায়। কেন ডাকছেন? হ্যাঁ? ভীষণ ভয়ে বুকটা কেঁপে উঠল সমর্পণের। পেছনে তাকালো শব্দ শুনতে পেয়ে। এ আবার কি? একটা অত্যন্ত বেঁটে আধবুড়ো লোক দাঁড়িয়ে, সাদা প্যান্ট শার্ট পরা, কিন্তু কি বিশ্রী চেহারা। না, মানে ভয় পাওয়ার তো কিছু নেই। এই এই একজন মানুষকে ভয় পাচ্ছে সে, না ওই শেয়ালটাকে। আরে শেয়ালও তো ভীতু জন্তুই। আসলে তা নয়, ওই দুটো আওয়াজের সময়কালই এমন অদ্ভুত রকম যে, মানে তাই ওই ঘাবড়ে গিয়েছে আর কি। সমর্পণ মুখে হাসি এনে বলল, আপনি স্টেশন মাস্টার তো? কেন? নমস্কার, আমি নিঝুমপুর পোস্ট অফিসে নতুন পোস্টমাস্টার। এই এখনকার এই যে ট্রেনটা গেল তাতে এসেছি। আসলে আমি আগে অনুমান করতে পারিনি যে নিঝুমপুর ঠিক এইরকম নির্জন জায়গা, জানেন। আশেপাশে তো কোনো রিক্সা স্ট্যান্ডও নেই, মোবাইল দেখিনি, তবে অনুমান করছি এখানে র্যাপিডো ইত্যাদিও চলে না। তা মানে এখান থেকে পোস্ট অফিসটা ঠিক কত দূর একটু বলবেন? আপনি পোস্টমাস্টার? আগে হ্যাঁ। স্টেশন মাস্টার কেমন অদ্ভুতভাবে নিরীক্ষণ করলেন সমর্পণকে, তারপর বললেন, আপনার তো বয়স অল্প, এখানে মরতে এলেন কেন? কি করব বলুন, উপর মহলে নির্দেশ যে। চাকরি করে তো খেতে হয়, অমান্য করবার কি আর জো আছে? না, সে কথা বলছি না। নিঝুমপুর তো ছোট পোস্ট অফিস, ওতে কতজন পোস্টমাস্টার লাগে? তার মানে? মানে 10-20 আগেই তো একজন পোস্টমাস্টার এসেছিলেন এখানে। উনি কি তাহলে অন্যত্র বদলি হয়ে গিয়েছেন? 10-20 আগে? হ্যাঁ, কম বই বেশি হবে না। তারও মাসখানেক আগে আর একজন। আমিও তো রেলের চাকরি করছি, একটা পোস্ট অফিসে তো একটাই পোস্টমাস্টার থাকে বলে জানি। সমর্পণ সঠিক অঙ্কটা ঠিক বুঝতে পারল না। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কিমেই 20 দিন বা 1 মাসের ভেতর ট্রান্সফার সম্ভব নয়। তাহলে কি স্টেশন মাস্টার ভদ্রলোক সঠিক বলছেন না? মানে হয়তো সঠিকই বলছেন, কিন্তু 6 মাসটাকে 1 মাস বলছেন, এরকম হতে পারে। মানুষের এতটা ভুল হওয়াও কি স্বাভাবিক? যাক, 7-5 বেশি না ভেবে স্টেশন মাস্টারকে নিঝুমপুর পোস্ট অফিসের ঠিকানা জিজ্ঞেস করল সমর্পণ। স্টেশন মাস্টার বললেন,
এত রাতে তো আপনি এখান থেকে কিছু পাবেন না, আপনাকে এই 3 কিলোমিটার পথ হেঁটেই যেতে হবে। সর্বনাশ! 3 কিলোমিটার, সঙ্গেই এত লাগেজ। 3 কিলোমিটার পথ এই ক্লান্ত শরীরে হেঁটে যাওয়া এই মুহূর্তে প্রায় অসম্ভব একটি কাজ। সমর্পণ কাকুতির স্বরে বলল, আচ্ছা, কোনো যানবাহনই কি পাওয়া যাবে না? স্টেশন মাস্টার খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, দাঁড়ান একটু। তারপর বেশ কিছুটা কোণ ঘেঁষে ডান দিকে ঘুরে বনতুলসী আর মাদার ঝোপের একটা জংলা জায়গায় দাঁড়িয়ে কাকে যেন ডাকলেন। আছিস নাকি? কিছুক্ষণ কোনো উত্তর নেই। তারপর হঠাৎ করেই একটা সাইকেল টানা ভ্যানের শব্দ পাওয়া গেল, যেন আড়াল থেকে শব্দ। স্টেশন মাস্টার বললেন, যান, উঠে পড়ুন। রাতে এখন আর কিছু পাবেন না। মইদুল ভ্যানওয়ালা মাঝে মধ্যেই এখানে আসে, এখানে নেশা করে পড়ে থাকে। ওকে বলুন আপনাকে পোস্ট অফিসের সামনেই নামিয়ে দিয়ে আসবে। আপনি কি রাত্রিটাও পোস্ট অফিসেই থাকবেন, না অন্য ব্যবস্থা কিছু করেছেন? না, পোস্ট অফিসের পাশেই তো মাস্টারের থাকবার কোয়ার্টার আছে, আমি সেখানেই থাকব। বেশ। মইদুল, জিনিসপত্রগুলো তোর ভ্যানে তুলে দে, আর ওনাকে পোস্ট অফিসে পৌঁছে দে। শেষের কথাগুলো এবার যেন কেমন উদ্বিগ্ন শোনালো স্টেশন মাস্টারের মুখে। কিসের একটা আশঙ্কার ছায়া যেন সরে গেল আবার। কি ব্যাপার? পোস্ট অফিসকে ঘিরে কোনো 2 নম্বরই কাজ কারবার হয় নাকি? কিছুটা যেন সন্দেহ হলো সমর্পণের। মানে যারা এই পোস্ট অফিসে থাকে, মানে কাজ করতে এসেছিল, তারা এই 2 নম্বরই কাজের জন্যই কোনোভাবে বিপদে পড়ে নেই তো? সরকারি কাজের জায়গায় কোনো বেসরকারি অসভ্যতা চলছে নাকি পোস্ট অফিস ঘিরে? ব্যাপারটা খতিয়ে দেখতে হচ্ছে তো। আসুন বাবুজি, কোনো ভয় নেই। একটা অদ্ভুত বিকৃত খ্যানখ্যানে গলা শুনে বুকটা ধড়াস করে উঠল সমর্পণের। এ আবার কি? মইদুল ভ্যানওয়ালা। মইদুল দাঁড়িয়ে রয়েছে সমর্পণের সামনে। লোকটির উচ্চতা কমপক্ষে 6.5 ফিট, আর সেই রকম লিকলিকে রোগা। এত লম্বা আর এরকম বিশ্রী চেহারার লোক এর আগে সমর্পণ কোনো দিন দেখেনি। আগের লোকটি ছিল খুরখুরে বেঁটে, আর এ দেখি ঢ্যাঙা তালগাছ। 2 হাতে সমর্পণের 2টো ট্রলি আর কাঁধে হ্যান্ডব্যাগটা নিয়ে এই দিব্যি সোজা হয়ে দাঁড়িয়ে আছে লোকটা। সমর্পণ একটু গলা খাঁকারি দিয়ে বলল, না না, ভয় পাওয়ার কি আছে? ভয় পাওয়ার আছে বাবু, আমাকে বড় কুৎসিত দেখতে। আমাকে সবাই ভয় পায়। পোস্ট অফিসে রাত্রিরে যারা আসে তারাও আমায় দেখলে পালায়। না, কেন পালায়? কেন? আমি মুসলমান বলে। ওরা আমায় ছোঁয় না। মুসলমান তো কি হয়েছে? তুমি তো খেটে খাওয়া মানুষ, তুমি তো খেটেই খাচ্ছ নাকি?
মানুষ মানুষ আর কই বাবুজি, জাতেই সব। আমার জাতের ছোঁয়ায় মানুষের জাত যায়। মানুষ, এসব দেশে এখনো এই নিয়ম চলে। সমর্পণ এসে একটা হাত উঁচু করে কাঁধে রাখল মইদুলের। বলল, কি যে বলছো ভাই, আমার কাছে তো এসব নিয়ম নেই। তুমি ভাই একদম এসব ভেবো না। বলেই আস্তে করে কাঁধ থেকে হাত সরিয়ে বলল, কিন্তু তোমার গাটা এরকম স্যাঁত স্যাঁত করছে কেন ভাই? মানে এই তোমার গা ভর্তি মাটি, তুমি কি পড়ে গিয়েছিলে নাকি কোথাও? মইদুল হালকা স্বরে বলল, আমাদের মুসলমানদের গা ওরকমই। আপনি আসুন বাবুজি। ভ্যানে উঠে শান্তিতে বসে নিজের লাগেজেই কিছুটা গা এলিয়ে পা টেনে দিল সমর্পণ। বেশ খানিকটা রাস্তা দুজনের মধ্যে কথা বলবার সুযোগ নেই, কারণ বাড়িতে সকলে চিন্তা করছে। তাই ফোন করে বাড়ির প্রত্যেকটি সদস্যকে আলাদা আলাদা করে জানাতে হচ্ছে সমর্পণকে। বাবা, মা, দিদি প্রত্যেকের আলাদা আলাদা প্রশ্ন। সবথেকে বেশি প্রশ্ন তার উডবি সৃজার, এবং সেই সাথে কিছুটা মন খারাপ করা কান্নাও। কিন্তু সমর্পণ চেষ্টা করছে এত, এখানে মোবাইল টাওয়ার নেই কেন? বাবুজি, আপনার বাড়িতে সবাই খুব চিন্তা করছে না? মইদুল প্রশ্ন করল। ভ্যান ততক্ষণে কিছুটা এগিয়ে গিয়েছে। বাবা, মইদুল কি অন্তর্যামী নাকি? আশেপাশে এতক্ষণ ধরে সমর্পণ দেখল তাও দু চারটে বাড়ি দেখা যাচ্ছিল। এখন দুপাশে মাঠ, তার ওপারে আকাশ। যতদূর চোখ যায় আকাশ। শহুরে ফ্ল্যাট কালচারে বড় হওয়া সমর্পণ আজকাল একেবারেই আকাশটা দেখতে পায় না। ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়েছে একটু একটু করে। ছাদে উঠলে যতদূর পর্যন্ত চোখ যাওয়া যায় বিভিন্ন ফ্ল্যাট কোম্পানির বড় বড় প্রজেক্ট মাথা তুলে দাঁড়িয়ে আছে ওই আকাশটাকে ফাটিয়ে। সমর্পণের মনে পড়ে ছোটবেলায় যে মাঠটায় তার সমস্ত বন্ধুরা এবং সে মিলে ফুটবল খেলতো কাদা মাটি মেখে, সেই মাঠটার উপর কলকাতার একটা বিখ্যাত কোম্পানি 9 তলা বিল্ডিং তুলেছে। এই কষ্টটা বড় প্রাণে লাগে ওর। এই বিরাট মাঠের মাঝখান দিয়ে যেতে তাই বোধহয় আজ ওর বড় ভালো লাগছে। এখন শীতকাল নয়, তবে শিরশিরি হাওয়ায় তার ঠান্ডাও লাগছে কিছুটা। আহ, কি প্রাণ জুড়ানো বাতাস! মানুষ যে কেন শহর বানায় কে জানে। সমর্পণ বলল, হ্যাঁ ভাই মইদুল, বাড়ির সবাই খুব ভাবছে গো। আসলে অনেকটা দূরের পথ তো, আর তেমন কিছু খাওয়াও তো হয়নি অনেকক্ষণ। আমি খাবার এনে দেব, খাবেন? মইদুল বলল। কি খাবার ভাই? রুটি আর আলু টমেটোর তরকারি, খাবেন? দেবে ভাই? খুব ভালো হয় তবে গো। কত কি দাম হয় বলো, আমি দিয়ে দেব। বড় খিদে পেয়েছে গো। মইদুল এবার অদ্ভুতভাবে জিভ কাটল। ছি 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 ছি, এ কি বলছেন? আপনি প্রথম এলেন আমাদের গ্রামে, পোস্টমাস্টার। আপনার থেকে পয়সা নেব কি? এমা, না না না, আরে সমর্পণ অপ্রস্তুতে পড়ে গেল এবার।
আমি তো আলাদা করে কোনো পয়সা দিচ্ছি না, শুধু খাবারের দামটুকু তো নেবে ভাই। না, নেব না। আপনি আর কতটুকুই বা খাবেন? মানুষ আর কতটুকুই বা খায়? কতটুকুই বা তার খিদে? খাবারের দাম দিতে হয় না আমাদেরকে। বেশ, সমর্পণ আর জোর করল না। গরিব মানুষকে পয়সার জন্য বেশি জোরাজুরি করলে তারা অপমান বোধ করতে পারে। প্রসঙ্গ বাদ দিতে তাই সমর্পণ শেষ একটি কথা বলল, তবে গোটা 4 রুটি দিও ভাই, কেমন? মইদুল আর কিছু বলল না। যে ছন্দে ভ্যান চালাচ্ছিল সেই ছন্দেই ভ্যান চালিয়ে চলল। নিস্তব্ধ জনবিরল পল্লীতে এখন কোনো ঘরে আলো জ্বলছে না। সবাই যে খুব তাড়াতাড়ি এখানে ঘুমিয়ে পড়ে সেটা বোঝাই যাচ্ছে। সমর্পণ এখন যেখান দিয়ে যাচ্ছে তার দুধারে কয়েকটি মাটির দোতলা বাড়ি, ঠিক মাঝখানে সরু রাস্তা, আর 3 কোণে 3টি বড় বড় পুকুর। ইলেকশন ডিউটিতে একবার ফলতা গিয়েছিল সমর্পণ। গ্রামের এই অংশটি দেখে তার সেই সময়কার কথা বেশ মনে পড়ে যাচ্ছে। একবার ফলতায় একটি গোসাপকে দেখে কুমির ভেবেছিল সমর্পণ। ভয়ে পালাতে গিয়ে গ্রামবাসীর মুখে শুনেছিল আসলে গোসাপটিকে সে যতটা না ভয় পাচ্ছে তার চেয়েও বেশি ভয় গোসাপটা তাকে পেয়ে আছে। হাসির মুহূর্তে মইদুলকে কথাটা বলতেই মইদুল বলল, তাই তো হয় বাবু। আমরা যাকে ভয় পাই কখনো কখনো তারাও আমাদেরকে ভয় পায়। তবে এখানে আপনার কোনো ভয় নেই। আপনি আমাকে ভাই ডেকেছেন, আমি আছি। আপনার অসুবিধে হবে না, কোনো ক্ষতি হবে না। ক্ষতি আর কি হবে? কথাটা বলতে গিয়েই স্টেশন মাস্টারের একটি বিশেষ মন্তব্যের কথা মনে পড়ে গেল তার। সমর্পণ জিজ্ঞেস করল, আচ্ছা মইদুল, এর আগে তুমি কোনো পোস্টমাস্টারকে নিয়ে কি স্টেশন থেকে এখানে এসেছিলে? সবাইকে নিয়ে এসেছি বাবুজি। তারা সব কোথায়? তারা ফেরত চলে গেছেন? জানি না বাবুজি। জানি না মানে? তোমার ভ্যানে এলো অথচ তোমার ভ্যানে ফিরল না? জানি না বাবুজি। অন্য কারোর ভ্যান বা রিকশায় ফিরতে পারে বলে মনে হয়? জানি না বাবুজি। আরে তখন থেকে জানি না বাবুজি বললে হবে? স্টেশন মাস্টার যা বলল তাতে তো মনে হচ্ছে আশঙ্কার বিষয় গো। এই পোস্ট অফিস জুড়ে কি কোনো 2 নম্বরই কাজ চলে নাকি বলো তো? মইদুল চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার কোনো ক্ষতি হবে না বাবুজি। আপনি নিশ্চিন্তে থাকুন। আমি থাকতে আপনার কোনো ক্ষতি করতে দেব না। সর্বনাশ, এই কথার আবার মানে কি? এ তো গতিক সুবিধের ঠেকছে না। নিশ্চয়ই এই পোস্ট অফিস জুড়ে এমন কিছু রয়েছে যা বেআইনি। হয়তো সেই জন্যই কোনো পোস্টমাস্টার এখানে থাকেন না। আর একটা চিন্তাও হচ্ছে, কেউ কোনো বিশেষ চক্রান্তে পড়ে গুম হয়ে যাননি তো? কিন্তু এখনই এই ভ্যানওয়ালাকে কোনো প্রশ্ন করার কোনো মানে নেই। বেশি প্রশ্ন করলেই একলা রাতে অন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ওই বোধহয় দেখা যাচ্ছে পোস্ট অফিস, পাশেই কোয়ার্টার। গিয়ে বিশ্রাম নিই, কাল চার্জ নিতে হবে আবার। মইদুল খাবার এনে দিলেই খেয়ে ঘুমিয়ে পড়ব। সকাল না হলে কোনো কথা চালাচালি করা উচিত হচ্ছে না। দিনের আলো অনেক ভয় কাটায়, আর অনুসন্ধানের পক্ষেও তো এই অচেনা রাত যথেষ্ট নয় মোটেই। সামনে থানার সন্ধানও দরকার। মইদুল,
তুমি, হ্যাঁ, এখানে নামিয়ে দাও। হ্যাঁ, জিনিসপত্র রাখো, ওইখানটায় রাখো। এ কি, দরজা খোলা কেন? কেউ আছেন ভেতরে? কেউ নেই, আলো জ্বলছে, দরজা খোলা। যাকে, মইদুল, তুমি খাবারটা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব এসো ভাই, বুঝলে? শরীর চলছে না আমার। এ কি, এখানে তো খাট বিছানাও সব পড়ে আছে দেখছি। আগের মাস্টারকে তো দেখছি না। উনি কি বাড়ি গেছেন নাকি? লাইট ফ্যান সব চালানো, বেয়াক্কেলে ব্যাপার। যাই হোক, আপাতত ভাবতে পারছি না, কাল ভাববো। এখন আপাতত ঘুম দরকার। তুমি শোনো মইদুল, তুমি জলদি খাবার নিয়ে। মইদুল, 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 আশ্চর্য, গেল কোথায় লোকটা? সকালে উঠে থেকেই কাল রাতের ঘটা বেশ কয়েকটি ভাবনা যেন পেয়ে বসল সমর্পণকে। এই বেলায় সেগুলি মাথার মধ্যে রিভিশন করা উচিত। কাল রাতে ফাঁকা সাজানো কোয়ার্টারটায় কোনো মানুষ ফেরেনি। অথচ কি আশ্চর্য কথা, পোস্টমাস্টারের সমস্ত জিনিসপত্র, কাগজ, এমনকি টাকা ভর্তি একটা মানি ব্যাগ পর্যন্ত ঘরে ফেলে রাখা। এরকম আশ্চর্য ঘটনায় বেশ অবাক হয়েছে সমর্পণ। কোনো মানুষ কি টাকা ফেলে কোথাও যায়? মানে ধরে নিই, যদি সে নিজের বাড়িও যায়, এভাবে যাবে? ঘরে গামছা মেলা, বাইরে জুতো খোলা, আলো পাখা চলছে, অথচ লোক নেই। একটি প্রায় অসম্ভব ঘটনা নয় কি? আর একটা ব্যাপার, ঘরে ঢোকার আধ ঘন্টা পর বাথরুম থেকে বেরিয়ে সমর্পণ দেখতে পায় টেবিলের ওপর যত্ন করে ঢাকা দিয়ে তার খাবার সাজানো, গরম 4টে রুটি এবং হাতে বানানো টমেটো আলুর তরকারি। সম্ভবত মইদুল এসে কিছুক্ষণ আগেই রেখে গেছে, কিন্তু এলো কখন? কোনো শব্দ পাওয়া গেল না তো। এত তাড়াতাড়ি খাবার বানিয়ে রেখে চলে যাওয়া কি সম্ভব? নাকি সে খাবে বলে কেউ খাবার বানিয়ে অপেক্ষা করছিল ওই নিশুতি নিঝুমপুরে বসে? ব্যাপারটা মোটেই ভালো লাগছে না সমর্পণের। আশা থেকেই যা ঘটছে কিছুই যেন স্বাভাবিক নয়। এই অফিসটার কথাই যদি ধরা যায়, সে ছাড়া কর্মচারী একজন মাত্র, সে আবার স্থানীয় লোক, গ্রুপ ডি চাপরাশি, টুকটাক কাজকর্ম করে বিকেলের দিকে চলে যায়। কোথায় যায় কেউ জানে না। লোকটিও আবার বোবা, কাজেই কথা বলবারও জো নেই। সেও যে পোস্টমাস্টার বাবুটির দিকে বিশেষ মনোযোগী এমনও নয়। বলা যেতে পারে এড়িয়েই চলছে, কিন্তু কেন? এই পোস্ট অফিসের কাছেই একটা বন্ধ পুরনো রাজবাড়ি, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে 3-4টে টালির ঘর, ব্যাস, আর কিচ্ছু নেই। মাঠ, জঙ্গল, পুকুর, এসবই চোখে পড়বে দৃষ্টিক্ষেত্র যত দূর যায়। বহু গাছ ওইখানকার অচেনা, অদ্ভুত পাতা গাছগুলোর, খয়েরি খয়েরি, গোল গোল। অধিকাংশ গাছই তো সবুজ নয়। আশ্চর্য, এরকম গাছ বাংলায় সে বিশেষ দেখেনি। শহুরে হলেও এতটা অজ্ঞ সে। স্টেশনের ধারের গাছগুলোর পাতা সবুজ, কিন্তু এখানকার গাছগুলোর পাতা খয়েরি কেন? রাজবাড়িটাও দেখে বোঝা যায় সংস্কার হয়নি বহুকাল। একপাশে বোধহয় একটা রাধা মাধবের মন্দির আছে, শুধু সেটুকুতেই গ্রামের একজন পুরোহিত সম্ভবত নিত্য পুজো দেন। সেটা আজই অনুমান করেছে যদিও, কারণ পোস্ট অফিসের দক্ষিণ পশ্চিমে একটা বড় জানালা আছে, সেখান থেকে বাড়িতে ঢোকার গেট, আর গেট দিয়ে ঢুকেই বাঁদিকে মন্দির। জানালা দিয়ে তাই মন্দিরের চূড়াটা দেখা যায়, আর সেখানে রাধা মাধব জিউ লেখাটা পড়া যায়। একজন পুরুত মশাই একটু আগেই ঢুকেছিলেন, এই এখন বেরোলেন। উনি নিশ্চয়ই রোজই এসে পুজো করেন এই সময়।
পোস্ট অফিসে অদ্ভুত ব্যবস্থা, সেই কেরানি, সেই বড়বাবু, সেই সব। সারাদিনে লোক চলাচল প্রায় নেই। যারা আসে তারা মূলত আসে পোস্টাল ব্যাংকে টাকা রাখতে। অধিকাংশই অশিক্ষিত মানুষ, দু একজন ছাড়া কেউই লিখতে পড়তে জানেন না। তবে একটা ব্যাপার কেন জানি না অদ্ভুত লাগছে, পোস্টমাস্টার বাবুকে এই লোকগুলো এত ভয় পাচ্ছে কেন? এই একটু আগেই একটা বুড়োর সাথে যেচে আলাপ করতে গিয়েছিল সমর্পণ, লোকটা বিস্ফারিত চোখে মাথায় হাত ঠেকিয়ে কি যেন মন্ত্র বলতে বলতে চলে গেল বাড়ির পথে। এ তো আচ্ছা মুশকিলে পড়া গেছে। না ছাই কেউ কথা কয়, না কাজ দেয়, সবাই সারাক্ষণ ফিসফাস ফিসফাস, যেন কোনো যুদ্ধ লেগেছে বা ষড়যন্ত্র চলছে কোথাও। আশ্চর্য। আর সত্যি পানিশমেন্ট পোস্টিংই বটে। এরকম অদ্ভুত জনহীন গ্রাম, অদ্ভুত মানুষজন, অদ্ভুত গাছপালা সমর্পণ আগে কোনোদিন কোথাও দেখেনি। অফিসের প্রথম দিন নির্বিঘ্নেই কাটল। দ্বিতীয় দিন ঘটল একটা অদ্ভুত ঘটনা। বেলার দিকে আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ ভাত দিয়ে সদ্য দুপুরের খাওয়া সেরেছে, হাত ধুয়ে বসা মাত্র দেখে কাউন্টারে হাঁটুর ওপর লুঙ্গি পরা এক উজ্জ্বল শ্যামবর্ণ মুসলমান ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছেন একেবারে তার সামনে। টাকা তুলবেন, এই ব্যাংকেরই পাসবই আছে তার। এসেই কিছু না ভেবে সমর্পণকে এক অদ্ভুত প্রশ্ন করে বসলেন ভদ্রলোক। আপনি কাল কিছু দেখেননি না? মানে কি বিষয় বলুন তো? না, বিষয় কিছু নয়, এমনি সব ঠিক ছিল তো, মানে 6টার পর কোনো সমস্যা হয়নি তো? 6টার পর? না না তো, কেন, কি হবে? আপনি পোস্ট অফিসে 6টার পর ছিলেন? না, 5:30টায় তো ছুটি, চলে গেছিলাম কোয়ার্টারে। কেন? ও ভালোই করেছেন, 6টার পর এখানে না থাকাই ভালো। মানে দয়া করে থাকবেন না, কেমন? কেন বলুন তো, কোনো বিশেষ ব্যাপার? হ্যাঁ, আসলে বলতে গিয়েই থেমে গেলেন ভদ্রলোক। বোবা লোকটির দিকে এবার যেন চোখ পড়ে গেছে তার। কিন্তু একই নিরীহ চাপরাশি ভদ্রলোক এইরকম ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রয়েছেন কেন? যেন কি অপরাধ করে ফেলেছেন এই মুসলমান লোকটি। আর সে কি দৃষ্টি! এরকম সাদামাটা মানুষটি ওভাবে যে তাকাতে পারেন, না দেখলে বিশ্বাসই করা যায় না। ওই দৃষ্টির দিকে তাকিয়ে ভদ্রলোকের মুখে, এমনকি সমর্পণের মুখেও কোনো কথা সরল না। মনে অজস্র প্রশ্ন যেন এসে মুহুর্মুহু ধাক্কা মারতে লাগলো তার সন্দেহের পারদটাকে ঘিরে। মুসলমান ভদ্রলোক মাথাটা কিছুটা নামিয়ে নিয়ে এবার এগিয়ে চলে যেতে লাগলেন। তারপর কি মনে হলো একবার আমার দিকে ফিরে তাকিয়ে বললেন, যা বললাম দয়া করে মনে রাখবেন, আসি। ভালো লাগছে না। নিঝুমপুরের এই লোকগুলো কেমন গোড়ালি উঁচু রেখে হাঁটে। এই কেমন ধরনের মানুষ? এই গ্রাম কোনো স্বাভাবিক গ্রামই নয়। এমনি করেই কেটে গেল আরো 7টা দিন। এখানে ডিউটি করতে একদম ভালো লাগছে না সমর্পণের। আর এসে থেকেই খুব অ্যাসিডিটির সমস্যায় ভুগছে সে। সেই রুটি আর টমেটোর তরকারি উপাদেয় হলেও পেটে একদম বোধহয় সয়নি তার। কদিন ধরেই সমানে সেই ঢেকুরি উঠে যাচ্ছে যাই খাক, অথচ খিদেও হচ্ছে। কিন্তু আচ্ছা, এরকম হওয়াটা কি স্বাভাবিক? ফুড পয়জনে কি এরকম হতে পারে? আর এই এক গ্রাম, একে তো লোক কম, তার উপর কোনো মানুষই তার পোস্টমাস্টার বাবুর সাথে মোটেই কথা বলেন না। যেন অলিখিত এক নিয়ম রয়েছে এই গ্রামে পোস্টমাস্টারের সাথে কোনো কথা না বলার। ইতিমধ্যে একটা শনিবার গ্রামে ঘুরে বেশ কয়েকজন মানুষের সঙ্গে নিজেই আলাপ করতে গিয়েছে সমর্পণ। কেউ চাষি, কেউ তাঁতি, আর বেশিরভাগ মানুষই জেলে। প্রথম দিকে পরিচয় না পাওয়া অবধি ঠিক আছে, কিন্তু পোস্টমাস্টার বলার সঙ্গে সঙ্গে তারা এমনভাবে সমর্পণকে এড়িয়ে যেতে শুরু করলো যেন তার সাথে মিশলে সবার জাত চলে যাবে। এ কি, এ তো ভালো ব্যাপার নয়।
একদিন বিকেলে ঘরে ফিরে মোবাইলে সৃজার মেসেজ বক্সটা খুলে বসল সমর্পণ। অনেক কিছু লেখার আছে। এখান থেকে টাওয়ার এবং ইন্টারনেট দুই গড়বড়ে, তাও যদি কিছুটা পাওয়া যায়। তাই এত কথা ভাবনার পদাঙ্ক অনুসরণ করে লিখে রাখাই মঙ্গল। যখন মেসেজ যাওয়ার যাবে, সৃজা, আজ দুপুর কাজ শেষ করে বেরিয়ে পড়েছিলাম। গ্রামটা ঘুরে দেখলাম। এখানে বেশিরভাগ মানুষই মাছ ধরে, বাড়িতে হাঁস মুরগি এসব রয়েছে। এই প্রথম এত খেজুর আর তাল গাছ দেখতে পেলাম, কিন্তু তার প্রত্যেকটা পাতা খয়েরি। এখানে প্রচুর সাপও আছে। পাকা রাস্তা ছাড়াও বেশিরভাগই কাঁচা রাস্তা। শহর থেকে আউটিংয়ে এসে দুদিনের জন্য কিন্তু খুব ভালো ট্রিপও, কিন্তু রোজ থাকার জন্য বড্ড কষ্টকর। এখানে আসার পর একদিনও সূর্য দেখিনি, জানি না কেন। ভাগ্যিস লাগেজ পুড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসেছিলাম, না হলে সত্যিই বিপদে পড়তে হতো। কারণ মুদির দোকান থাকলেও তাতে প্রায় কিছুই মেলে না। বোঝাই যায় এখানকার মানুষের জীবনযাত্রা প্রয়োজনের অতিরিক্ত একটুও নয়। ভালোই লাগে, আবার খারাপও। বুঝতে পারছি না, মানিয়ে নিতে বেশ অসুবিধে হচ্ছে। ডিপার্টমেন্টে জানিয়েছি এর মধ্যেই চিঠি করে। এবার কতগুলো আশ্চর্য ঘটনা তোমায় বলি, মন দিয়ে শোনো। সেই মইদুল নামের ভ্যানওয়ালাটাকে আমি আর দেখিনি। খুব অবাক লেগেছে আমার। 7 দিন এখানে রইলাম, অথচ একদিনও দেখতে পেলাম না। খাবার দিয়ে গেলে অত তাড়াতাড়ি, মানে তো তার নিশ্চয়ই বাড়ি আমার কোয়ার্টারের কাছেই হবে, কিন্তু কেউই কিছু বলতে পারল না, বা মনে হলো বলল না। ওই নামের কোনো ভ্যানওয়ালা আছে কি না তা নিয়ে আমি আরও 2-1 বৃদ্ধ গ্রামবাসীকে জিজ্ঞেস করেছিলাম, বেশিরভাগই এড়িয়ে গেলেন। আমি বুঝতে পারছি না এই সমস্ত গ্রামবাসী আমাকে এড়িয়ে চলছে কেন। আমাকে দেখেই তাদের দৃষ্টি এরকম অশুভ হয়ে পড়ছে কেন? যেন এমন কিছু অমঙ্গলকর বা অপ্রীতিকর ঘটনা তাদের কাছে আমি নিয়ে আসবো বলেই গ্রামে এসেছি। আর ভীষণ অম্বল হচ্ছে জানো তো। জলটা এখানকার একটু নীলচে, মানে খাবার জলটাও তাই, ঠিক ভালো না বোধ হয়। ও, আর একটা ঘটনা কাল রাত্রে ঘটেছে, তোমায় বলি। কাল রাত্রে গ্রামে বিরাট বৃষ্টি হয়েছে। আমি কিন্তু বুঝিনি। আমি বুঝলাম আজ সকালে উঠবার পর। আজ সকালে উঠে বেশ কিছু পুকুর ছাপিয়ে জল উঠে গেছে ওপরে, কিন্তু কি অবাক কাণ্ড, আমার কোয়ার্টারের আশেপাশের একটু মাটিও ভিজে নেই। শুধু তাই নয়, আর একটা ঘটনা, সবচেয়ে ভয় ধরানো ব্যাপার এই যে আমার ঘরের জানালার কাছে আজ দেখি একটা বিরাট বড় শকুন মাথা ভেঙে থেঁতলে মরে পড়ে রয়েছে। চোখ দুটো ভাঁটার মতো লাল। আচ্ছা, শকুনের চোখ কি লাল হয়? এরকম বিশ্রী দৃশ্য আমি আগে দেখিনি। সেদিন একটা লোক এসে আমাকে বলে গেল, জানো, 6টার পর যেন আমি পোস্ট অফিসে আর না থাকি। এর কারণ বুঝিনি। কোনো গোপন বিষয় চলছে কিনা তাও বুঝতে পারছি না। আগের পোস্টমাস্টার এখনো ফেরেনি, জানো। উনি আদৌ বেঁচে আছেন কিনা এবার আমার সন্দেহ হচ্ছে। সেই বোবা চাপরাশিটার কথা তোমাকে লিখেছিলাম, মনে পড়ে? হ্যাঁ, ওই লোকটিকেও আপাত নিরীহ মনে হলেও এখন আমার সুবিধের ঠেকছে না। লোকটি কোনো বিশেষ অনৈতিক দলের গুপ্তচর নয় তো? তবে সন্দেহ নিয়েও তো দিনের পর দিন এখানে বাস করব না, বলো আমি? তবে কাল ভেবেছি সন্ধে থেকে রাত কোয়ার্টারে নয়, পোস্ট অফিসেই কাটাবো। মাঝে লোকাল থানা পেলে সেখানে গিয়ে কথা বলে নেব এক ফাঁকে। যদি কোনো সমস্যা হয় যেন সাহায্য পাই, এই আর কি। আমি জানাবো কি হলো। ভালো থেকো। মনে পড়ছে তোমাদের। বলছি, বাড়ির সঙ্গে একটু যোগাযোগ রেখো পারলে। হ্যাঁ,
আর পারলে এখানে এসে সবাইকে নিয়ে ঘুরে যেতে পারো, কারণ বেশি দিন মনে হয় না আমিও ডিউটি করব। শহুরে মানুষের এত গাঁ আজকাল পোষায় না, যুগ বদলে গেছে। আমি থাকতে থাকতে পারলে ঘুরে যাও। টাটা। মেসেজটা লিখে সমর্পণ সদ্য অফিস থেকে বেরিয়ে কোয়ার্টারে ঢুকতে যাবে, এমন সময় একই আপনি? কি ব্যাপার? আপনাকে তো ছুটি দিয়ে দিলাম একটু আগে। সেই বুড়ো চাপরাশি, চোখে মুখে কি প্রবল অসহায়তা। হঠাৎ সমর্পণের দুটো হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন ভদ্রলোক। বোবা মানুষ, তাই বয়োজ্যেষ্ঠ, জানি না কত কি বলার রয়েছে তার সমর্পণকে, কিন্তু অধিকাংশ কথাই তার বোঝবার বাইরে। ভদ্রলোক কেঁদে কেটে কি যেন বোঝাতে চাইলেন তার পোস্টমাস্টার বাবুকে, কিন্তু সমর্পণ কিছুই বুঝল না। তাকে শান্ত করে গ্রামের পথে কিছুটা এগিয়ে দিয়ে এলো। নিজেও ফিরে গেল কোয়ার্টারে। নিজের আনা নতুন তালাটা খুলে সদ্য ঘরে ঢুকতে যাবে সে, হঠাৎ হে কি, এটা কি, কি বিভৎস দৃশ্য এটা! রক্তে ভেসে যাচ্ছে তার কোয়ার্টারের বারান্দা, আর তার উপর মাথা মুচড়ে পড়ে রয়েছে একটা দৈত্যাকার শকুন। এটা শকুন, চোখ দুটো ভাটার মতো ঘোলাটে লাল, কিন্তু এই ভয়ানক দেখতে শকুনটা তার ঘরে ঢুকলো কি করে? আর এই শকুন কি এত বড় হয়? এটা কি শকুনই তো? হ্যাঁ, শকুনটা হাঁ করে পড়ে রয়েছে তার ঘরের মাটিতে। আর ও কি, ওগুলো শকুনটার হাঁ করার ঠোঁটের ভিতরে বোয়াল মাছের মতো সরু সরু বড় বড় দাঁত। দাঁত শিকারি চোয়ালের মতো তীক্ষ্ণ। কি করে হয়? হ্যাঁ, অদ্ভুত মিশেল তো পাখির হয় না? ডানাগুলো দুপাশে মানুষের হাতের মতো বিভৎস রকমের ছড়ানো। এটা কি পাখি? আর এই ভর সন্ধেবেলা বন্ধ ঘরে কোন নরক থেকে নেমে এসেছে এই কদর্য পাখিটা? বিভৎস গন্ধে ভরে গেছে সারা ঘরটা। কোন রকমে এক হাত দিয়ে ঘেন্না ঘেন্না করে খানিকটা দূরে পাখিটাকে ফেলে এসে জল দিয়ে সারা বারান্দা ধুলো সমর্পণ। ইস, শরীরটা কেমন করছে সমর্পণের। বমি বমি পাচ্ছে তার। বড় অমঙ্গলকর এক দৃশ্য দেখতে হলো সন্ধে নামতেই। ঘড়িতে 6:10। কি হচ্ছে তার সাথে? বোবা মানুষটির কান্না, এই বিশ্রী পাখি, আজ আগের দিন, আর ও কি ও কি ও কি ও কি সারা গ্রামটা জুড়ে এরম অসংখ্য শেয়াল একসঙ্গে ডাকছে কেন? হ্যাঁ, একটা নয় দুটো নয়, 100-150 নয়, যেন কয়েক কোটি শেয়াল। এ কি, কত শেয়াল থাকে একটা গ্রামে? সমর্পণ পাগল হয়ে যাচ্ছে নাকি? কি হচ্ছে এসব? হ্যাঁ, কি হচ্ছে? রাতে আর রান্না করতে ইচ্ছে করলো না তার। সেই বমি বমি ভাবটা কিন্তু এখনো যাচ্ছে না। তার বোধহয় কোনো অ্যাসিডিটির রোগ হয়েছে। হ্যাঁ, সেই যেই দিন মইদুল ওই টমেটো আলুর সবজিটা দিয়ে গেল, সেই দিন থেকে ওই সবজির ঢেকুরটাই উঠে যাচ্ছে। তো আজকে নিয়ে তো প্রায় 7 দিন, এখনো ওই ঢেকুরটা উঠছে কেন? না,
না না না, ভালো লাগছে না সমর্পণের, এই লক্ষণ ভালো নয়। মন বলছে সমস্ত রহস্যের কিনারা হবে সন্ধে 6টার পর পোস্ট অফিসে, কিন্তু কিন্তু না, এত ভাবলে চলবে না। কাল তাকে রাত কাটাতেই হবে সেখানে। হ্যাঁ হ্যাঁ, এটুকু এতক্ষণে বেশ বোঝা যাচ্ছে এই রহস্য কোনো পার্থিব রহস্য নয়, কিন্তু কিন্তু সমাধান না করলেও এই রহস্য তাকে ছেড়ে যাবেও না, যেতে দেবেও না। না, আজকের রাতটা ঘুম হবে না তার। সে ভাবছে আর ভাবছে, ওই বিভৎস পাখিটার চোখ দুটো বড় মনে পড়ছে তার। ওই বিভৎস পাখিটার চোখ, লাল চোখো, সরু দাঁতের শকুন, আর হাজারে হাজারে শেয়াল, লাখে লাখে শেয়াল। এ কিসের ইঙ্গিত? শকুন কোন দেবতার বাহন? শকুনের ওপর কোন দুর্দৈব বার্তা বসে থাকে? পরের দিন সকালবেলায় দুবেলার রান্না একেবারে সেরে অফিসে ঢুকল সমর্পণ। আজ তার পরীক্ষার দিন। ছুটির বেলায় এসে শুধু হাত মুখ ধুয়ে বা স্নান করে এই খাবারই কিছুটা খেয়ে সোজা অফিসে গিয়ে রাত কাটাবে আজ। সঙ্গের মোবাইলটা ফুল চার্জ করা। কোয়ার্টারের ভেতর একটা দা ছিল, সেটাও সে আজ সাথে রেখেছে। আজ সকালেই গিয়ে কথা বলে এসেছে গ্রামীণ থানার অফিসার নন্দবাবুর সঙ্গে। নন্দবাবু লোকটি জানিয়েছেন কোনো সমস্যা হলে তিনি সাহায্য করবেন। সেই সাথে একজন হাবিলদারকেও পাহারাতে পাঠিয়েছেন এখানে। সে কোয়ার্টারের আশেপাশেই থাকবে। সন্ধ্যের পর এই পোস্ট অফিসে ঠিক কি হয় সেটা জানা দরকার। 6:30 নাগাদ সমস্ত কাজকর্ম সেরে বাড়ির জামা কাপড়ই পোস্ট অফিসে গিয়ে হাজির হলো সমর্পণ। পুলিশটি এখনো এসে পৌঁছয়নি, এসে যাবে হয়তো। আপাতত চুপচাপ এখানে লাইট জেলে বসে থাকবে এই প্ল্যান। সারা রাত এখানে থেকে পরের দিন সকালবেলা কোয়ার্টারে ফিরবে সমর্পণ। কিন্তু হায় রাধা মাধব, 7টা বাজতে না বাজতেই লোডশেডিং। অগত্যা তার সঙ্গে আনা বড় মোমবাতিটাই ভরসা। মোমবাতিটা বেশ বড়, সারা রাত না জ্বললেও অনেকটা সময় চলে যাবে। তাছাড়া মোবাইল তো রইলই। মোমবাতিটা জেলে বসার চেয়ারটায় হেলান দিয়েই মোবাইল ঘাঁটতে গেল সমর্পণ। টাওয়ার নেই, নো ইন্টারনেট। কি এক জায়গা হয়েছে! কি হলো? ঢেকুর উঠছে কেন এভাবে? আশ্চর্য, খেলো তো সেদ্ধ ভাত। মানে এসে থেকে তো ওই খাচ্ছে, কিন্তু এত কড়া টমেটো আলুর তরকারি ঢেকুর উঠছে কেন এখন? বাপরে, একেবারে একেবারে নাক অবধি চলে আসছে অ্যাসিড। কি আশ্চর্য, কি হয়েছে তার? এ তো সারছেও না। ফিরে ডাক্তার দেখাতে হবে একটা। এই সমস্ত ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুতের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে গেল তার। সেই সঙ্গে কান ফাটানো কড়মড় করে আওয়াজ। আরে, লক্ষ্যই তো করেনি সে। কখন যেন প্রচুর ঘন কালো মেঘ জমে গিয়েছে পশ্চিমের আকাশটায়। কিন্তু কখন কখন একটু আগেই মনে হলো চাঁদের দেখা পেয়েছিল না কোয়ার্টারে থাকাকালীন? হ্যাঁ হ্যাঁ, তাই তো। এত তাড়াতাড়ি মেঘ জমে গেল? হতেও পারে বর্ষা আজকাল হুটপাট নামে। এই নিঝুমপুরে প্রকৃতির খেয়ালের উপর মানুষের কোনো অনুমান নেই। কি আশ্চর্য! হ্যাঁ, হালকা ঝড় উঠেছে বাইরে। শোঁ শোঁ শব্দের হাওয়া এসে বাড়ি দিয়ে যাচ্ছে পোস্ট অফিসের পুরনো জানালাগুলোর ওপর। সমর্পণ উঠে জানালাগুলোকে বন্ধ করতে গেল। বিশেষ করে রাজবাড়ির দিকে জানলাটা বেশ বড়,
ভাঁজ করা পাল্লা। মোবাইলটা টেবিলে রেখে দুহাত দিয়ে জানালাটা বন্ধ করতে যেতেই ওকে ভয় পেয়ে গেল সমর্পণ। হ্যাঁ, ওই লিকলিকে উঁচু লম্বা ঢেঙা মতো ও রাজবাড়ির সামনে ও কে দাঁড়িয়ে? হ্যাঁ, 6.5 ফুটের বেশি লম্বা, সামনে ভ্যান। মইদুল এই বৃষ্টির মধ্যে কি করছে এখানে? হ্যাঁ, এতদিন কোথায় ছিল? আর আর আজই বা কেন এসেছে এই দুর্যোগের রাত্রে? মইদুলকেও কেন ভয় করছে এত? ভাবনা শেষ হওয়ার আগেই একটা সশব্দ বাজ পড়তেই সামনে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিটা সন্দেহ নিরসন ও প্রকট হলো সমর্পণের কাছে। কিন্তু ও কি ভয়ঙ্কর মুখ! মইদুলের মুখের একদিকটা ওরকম বিভৎসভাবে পচে গলে ঝুলছে। হ্যাঁ, হাতগুলো লিকলিক করে দুলছে দুপাশে, সারা গায়ে মাটি মাখা। এ কি? ও কি করছে এখানে এখন? কি হয়েছে ওর? আর 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 কোথা থেকেই বা এসেছে ও? বমি পাচ্ছে সমর্পণের, গলায় অ্যাসিড উঠছে। ওই টমেটো আলুর তরকারি যেন গলা দিয়ে প্রকট হয়ে বেরিয়ে আসতে চাইছে এবার। এ কি করে সম্ভব? হঠাৎ অফিস ঘরের কাউন্টারের সামনে একটা পা ঘষ্টানোর শব্দ পাওয়া গেল। কে এসেছে? অন্ধকারে ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু সমর্পণ স্পষ্ট বুঝতে পারছে এই কাউন্টারে কেউ দাঁড়িয়ে রয়েছে। কে এসেছে? কিন্তু কেউ একজন দাঁড়িয়ে কি? হ্যাঁ, কে কনস্টেবল? কোনো সাড়া নেই। আবার পা ঘষা। কোনো সাড়া নেই। আবার পা ঘষা। একজন না, অনেকে। আরো অনেকের পা ঘষতে আসার আওয়াজ। আর ওই শব্দটা। হ্যাঁ, ওই গড়গড়ে ওই শব্দটা কি? একটা হাড় হিম করা গড়গড়ে আর্তনাদ, ঠিক যেন কেউ সমর্পণের পাশেই বসে একটা বিভৎস অথচ তীক্ষ্ণ স্বরে গড়গড়ে আওয়াজ করছে। এদিকে ওদিকে তাকিয়ে কিছু খুঁজে না পেয়ে হঠাৎ ওই বড় জানালাটার দিকেই চোখ গেল সমর্পণের। চিৎকার করে উঠল সমর্পণ। ওটা কি? ওটা জানালায় কি বসে? ওই বিশাল চেহারার ওটা কি? শকুন? ওটা একটা শকুন। একটা পরিণত মানুষের চেয়েও আকারে বড়, চোয়াল জোড়া বড় বড় সরু ধারালো শিকারি দাঁত, আর সেই চোয়ালের ভেতর আটকানো একটা ঘাড় ভাঙা মরা শেয়াল। ও দুটো বিভৎস ঘৃণিত চোখ, ভাঁটার মতো লাল আগুন ছিটছে। শেয়ালটাকে মুখ থেকে ছুঁড়ে ফেলে দিল পাখিটা। আর ঠিক সেই সময়, ঠিক তখনই দেখা গেল ফাঁক করা দুটো ঠোঁট থেকে ভয়ঙ্কর গর্জনের শব্দ বেরিয়ে আসছে তীব্র জিঘাংসা নিয়ে। আর প্রত্যেকটি তীক্ষ্ণ গর্জনের সঙ্গে পাখিটার গলা দিয়ে বমি হয়ে ছিটকে পড়ছে বিশুদ্ধ তাজা রক্ত। কি নারকীয় ভয়ানক দৃশ্য!
কোন নরক থেকে এসেছে শকুন? কোন কোন প্রচন্ড মৃত্যু দেবতার বাহন আর এই ভয়াবহ দুর্যোগের রাত্রে কি বার্তা নিয়ে এসেছে এই নিঝুমপুর পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টারের কাছে? পাখিটাকে সহ্য হচ্ছে না, পাখিটাকে সহ্য হচ্ছে না। আরে এত কুৎসিত দৃশ্য দেখে নাড়ি উল্টে আসছে। সমর্পণ সমর্পণ এক ছুটে বাইরে বেরিয়ে আসতে যাবে, হঠাৎ 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 একটা ভয়ানক দৃশ্য দেখে হৃদযন্ত্র যেন এবার স্তব্ধ হয়ে গেল তার। পাখিটা আক্রমণের সুরে ওড়বার জন্য শব্দ করে ডানা ঝাপটেছে জোরে, আর ঠিক সেই মুহূর্তেই মইদুল দ্রুত তার লিকলিকে হাত বাড়িয়ে খামচে ধরেছে পাখিটার গলা। পাখিটা প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে ডানা ঝাপটাচ্ছে আর রক্ত বমি করছে। মইদুল এক হ্যাঁচকা টানে তার গলাটাকে মুচড়ে ধরে টেনে নিল জানালার বাইরে। পলক ফেলা মুহূর্তের মধ্যেই প্রচন্ড রাগে খোলা মুখ থেকে ঝলসে উঠল মইদুলের সদন্ত, আর সেই বিভৎস সদন্ত সে বসিয়ে দিল ওই কুৎসিত পাখিটার গলায়। আর অমানুষিক অপার্থিব যন্ত্রণায় চিৎকার করে উঠল পাখিটা, যেন মরণ স্বরে ঢেকে উঠল কোনো ভয়াল ভয়ঙ্কর দেবতাকে। আর ওই দৈত্যাকার পাখির আওয়াজটার সাথে সাথেই আকাশ বিদীর্ণ করে বাজ পড়ল। আর ঠিক সেই মুহূর্তেই সমর্পণ দেখল ভ্যান চালক মইদুল দু হাতে চেপে ছিঁড়ে টুকরো টুকরো করে খাচ্ছে পাখিটাকে, কিছুটা বাইরে ফেলছে, কিছুটা নিজের গলায়। আর খেতে খেতে অদ্ভুত এক গোঙানির শব্দ বের হচ্ছে মইদুলের গলা থেকে, যেন পাতাল থেকে উঠে আসা কোনো নরখাদক দীর্ঘদিন উপবাসের পর আজ তার শিকারকে ধরেছে অমানুষিক ক্ষিপ্রতায়। সেই সাথে মইদুলের সারা মুখ দিয়ে ফেটে পড়ছে এক অমঙ্গল করা অশুভ ক্ষুধা, যে ক্ষুধা কোনো মানুষের নয়। এই মহাপৃথিবীর কোনো জীবিত মানুষের এই ক্ষুধা থাকা সম্ভব নয়। এই ক্ষুধা এবং তার সঙ্গে বেরিয়ে আসা গোঙানির শব্দ নিশ্চিতভাবে উঠে আসছে কোনো অশ্রুত পাতাল লোক থেকে, উঠে আসছে। আর 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 আস্তে 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 লোপ পাইয়ে দিচ্ছে সমর্পণের সমস্ত বুদ্ধি। আস্তে 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 লোপ পাইয়ে দিচ্ছে তার চিন্তা করার সমস্ত ক্ষমতা। সমর্পণ বুঝতে পারছে তার আর দাঁড়াবার ক্ষমতা নেই। শিরদাঁড়া থেকে একটা ব্যথা উঠছে তার একেবারে মাথা পর্যন্ত। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে চোখ। সম্ভবত টলমল শরীরে মেঝেতেই সে দেহ ছুঁড়ে বসে পড়তে যাবে। ঠিক সেই সময়তেই আমাদের চিঠিটা একটু পাঠিয়ে দিন বাবু, আমাদের চিঠিটা একটু পাঠিয়ে দিন বাবু। আমাদেরও আমাদেরও আমাদেরও। ঝাপসা দৃষ্টিতে সমর্পণ দেখল কাউন্টারের বাইরে অনেকগুলো মানুষ। মানুষ মানুষ তো এরকম দেখতে হয় না। চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে কারোর, কারো মুখের কাছে দাঁতের পাশটা ফাঁক হয়ে ঝুলছে, কারো মুখের বদলে শুধু করটিটুকু, তাতে কেন জানি না দুটো অপার্থিব বেগুনি চোখ। আর 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 সবার কাছে, সবার হাতে একটা করে চিঠি।
সবার হাত দুটো বাড়ানো রয়েছে সমর্পণের দিকে। এরা কিন্তু কেউ মেঝেতে দাঁড়িয়ে নেই, সামান্য কিছুটা উপরে এরা এরা ভাসছে, আর তখনও ভাসতে ভাসতেই ধাক্কা খাচ্ছে এরা ওর সাথে। ইট কাঠ কড়িবর গায়ে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে, আর আর তার সামনে বাড়ানো হাতগুলো এই চিঠি নিয়ে করুণ দৃষ্টিতে চেয়ে তারা একইভাবে বলে চলছে, একটা ভয়াবহ আর্তনাদ, তার সাথে একটা বাজ পড়ার শব্দ। আর সমর্পণের কিচ্ছু মনে নেই। সরি স্যার, সন্ধ্যের ট্রেন আসার অনেক আগেই আমি অনেক সময় বাড়ি চলে আসি। বেশি রাত্রে স্টেশনে ডিউটি করাটা নিরাপদ নয়, জানেন তো সবটাই। সমর্পণের সামনে এই মুহূর্তে যে ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে সে তাকে চেনে, রাধা মাধব জিউ মন্দিরের পুরোহিত। কিন্তু আপনি যে সমস্ত কথা আমাকে বললেন, আমি ওনার কথা মতো সঙ্গে একজন কনস্টেবল দিলাম। সে তো বলল সারা রাত নাকি কোনো সমস্যাই হয়নি। মানে পোস্টমাস্টার বাবু একেবারেই ডাকাডাকি করেননি। ভোরবেলা সেই কনস্টেবল নিজে গিয়ে আপনার খোঁজ করে। দেখি আপনি পোস্ট অফিসের পিছন দিকের ফাঁকা জমিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। আর রাতের দিকে কোনো আলু টমেটো দিয়ে তরকারি খেয়েছিলেন নাকি? বমি করে ফাঁসিয়েছেন তো মশাই। সারা গায়ে হজম না হওয়া সবজি। গ্যাসের সমস্যা আছে নাকি আপনার? জামা ছাড়িয়ে রেখে দিয়েছি আমরা, ওই যে কোনায় দেখুন। নন্দবাবু, আপনি কিন্তু আমি কোথায়? আমার বাড়িতে। পুরোহিত মশাই বললেন। আমি নিঝুমপুর স্টেশনের স্টেশন মাস্টার রাধা বিনোদ সরকার। সমর্পণ চমকে উঠল এবার। কি? আপনি স্টেশন মাস্টার? আগে হ্যাঁ। আপনি ভাবছেন তবে আমি পুরুতগিরি করি কেন, তাই তো? আসলে রাজবাড়িতে আমার পূর্বপুরুষের সময় থেকেই পুজো হয়ে আসছে কিনা, তাই যেহেতু বংশ পরম্পরায় কাজ, তাই আমাকেও সেটা করতে হয়। সকালবেলা পুজো করে স্টেশনে চলে যাই। শিফটিং ডিউটি পড়লে কখনো অন্য সময় পুজো দিতে হয়, তবে এ স্টেশনে শিফট পড়ে না, তাই চিন্তা নেই। নিঝুমপুর একটা ভুলে যাওয়া নাম। এ কি আর মানুষের জায়গা? তবে আমরাও মানুষই, অন্যরকম মানুষ। আমরাও বামুন, কায়েত, ম্লেচ্ছ এসব। এই আমি ব্রাহ্মণের সন্তান, পুজো শিখেছি, তাই পুজোটাও করে চলি আর কি। তবে মন্দিরে কোনো বিগ্রহ নেই। এ কথার মানে কি? অন্যরকম মানুষ মানে? তাহলে সেদিন আমার সঙ্গে কার দেখা হলো? মানে কোন দিন? যেদিন আমি এলাম, স্টেশন মাস্টার আমাকে ভ্যান ঠিক করে দিলেন। মইদুল তো? আবার চমকাবার পালা। হ্যাঁ, মইদুল। আপনি জানলেন কি করে? শুনুন মশাই, এ নিঝুমপুর বড় আশ্চর্য জায়গা। এখানে এমন অনেক জিনিস ঘটে যা পৃথিবীর স্বাভাবিক নিয়মের বাইরে। এখানকার আকাশ বাতাস পৃথিবীর অন্য জায়গার আকাশ বাতাসের চেয়ে আলাদা, কম দূষিত, অথচ বেশি রহস্যময়। মাস্টারের পোশাকে আপনি বেটে মতো রোগাপানা কাউকে দেখেছেন নিশ্চয়ই। হ্যাঁ, ওর নাম বসন্ত। আজ থেকে 7 বছর আগে নিঝুমপুর রেল লাইনে গলা দিয়ে মারা যায়। তারপর থেকে রাতের ডিউটি ওই করে। আর ওই মইদুল, সে বসন্তের বাড়িতে মাল বওয়ার কাজ করত, যাতায়াত করত ওই ডিউটি আওয়ারে নানা কাজে। কদিন আগেই বাজ পড়ে মারা গিয়েছে।
মরবার পর ওকে কবর দেওয়া হয়। তারও কদিন পরে এক বীভৎস দৃশ্য দেখে গ্রামবাসী। ওর মৃতদেহ মাটির তলা থেকে তুলে মুখের কাছটা সম্ভবত কোনো শিয়াল বা অন্য কোনো জন্তু এসে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। মইদুলকে যারা দেখেছে তারা সবাই ভয় পায়, কিন্তু মইদুলও মানুষ ভয় পায়। আমরা যাকে ভয় পাই আমরা জানি না সেও আমাদেরকে কতটা ভয় পায়। তবে এরকম সম্ভব কি করে হলো জানি না। মইদুলের কথা বলছি, হওয়ার কথাও নয়। মইদুলের মৃতদেহ মাটির অত তলা থেকে কোনো জন্তুর খাওয়া বোধহয় সম্ভব নয়। মানে কোনো স্বাভাবিক জন্তু এ কাজ করতে পারে না। কিন্তু বললাম যে নিঝুমপুর এক অস্বাভাবিক জায়গা। এখানে রাতের ডিউটিগুলো ওরাই করে, আর মানুষরা সকালের ডিউটি। আমরা এই জেনেই আছি, আমাদের অসুবিধে হয় না। তবে যেটুকু পার্থিব নিয়ম অবশিষ্ট আছে মেনে চলতে হয়, না মানলে অসুবিধে পড়ে মানুষ। আচ্ছা, এই যে আপনি এসেছেন, কোনো বড় উঁচু পাকা বাড়ি দেখেছেন কি? দেখবেনও না। এখানে স্বাভাবিক মানুষ আস্তে আস্তে কমছে, অন্য মানুষ আসছে। তারাও স্বাভাবিক মানুষ, তবে আপনাদের মতো নয়, আমাদের মতো। যারা প্রয়োজনে বাতাসে মিশে থাকে, পাখি গাছ এই নিয়ে থাকে। চার দেওয়ালে তারা থাকে না মশাই। এই পরিবেশ যেমন সুন্দর তেমন কঠিন। এই পরিবেশের কেন বলছি, সব আপনি বুঝবেন না, সব আপনার বোঝারও প্রয়োজন নেই। আপনি আপনার পৃথিবীতে ফিরুন। সম্ভবত ভয়ে ও বিস্ময়ে সমর্পণের গলা থেকে বুক পর্যন্ত একটা অদ্ভুত ব্যথা করছিল। কি বলতে গিয়েও যেন সে বলতে পারছে না। পুরোহিত বলে চলল, আমি আপনাকে আগেই দেখেছি, প্রথম দিনই। এর আগে যে সমস্ত পোস্টমাস্টার এখানে চাকরি করতে এসেছিল তারা কেউই ফিরে যায়নি। তারাও আমাদের সাথেই বাতাসে মিশে গিয়েছে, কারোর কোনো খোঁজও পাওয়া যায়নি। বিস্ময়কর লাগছে আপনার বেলায় কেন জানি না এমনটা ঘটল না। ভালো, ব্যতিক্রম কখনো কখনো বড় আনন্দ দেয়। আচ্ছা, ঠিক কি দেখেছিলেন বলুন তো আপনি? সমর্পণ যা বলল তাতে পুঙ্খানুপুঙ্খ সমস্ত ঘটনা স্পষ্ট হয় না। তবু যেটুকুই বলা হলো হয়তো মনের ভার কিছুটা হালকা হলো। বলা শেষ করে সমর্পণ প্রশ্ন করল, আপনাকে কে খবর দিল? আপনার চাপরাশিটি ভালো মানুষ, বোবা। সে কিন্তু আমাদের মতো নয়, আপনার মতো মানুষ। আমাদের সঙ্গেই থাকতে এসেছিল, থেকে গেছে। তবে আমরা ওর কথা বুঝতে পারি। একটু মাথা খারাপ আছে, তবে ভালো মানুষ। কাল সারা রাত রাধা মাধব মন্দিরের চাতালে বসে থেকেছে জানেন তো। একটু আগেই বাড়ি গেল। কেন বসেছিল? কেন? বোধহয় অনুমান করেছিল কিছু, জানি না। শুধু একা নয়, সাহেবুলও ছিল সাথে। আপনার সঙ্গে দেখা হয়েছিল বোধহয় সাহেবুলের। হ্যাঁ, ওই ফর্সা মতন আমাদের এক, মানে আমাদের মানুষের এক মুসলিম ছোড়া আমাকে বলল বটে। যাক, আপনি বিশ্রাম করুন, আপনার কোনো ক্ষতি আমরা হতে দেব না। কাল সকালের ট্রেনে আপনাকে তুলে দেব, সোজা বাড়ি যাবেন। আর আমরা জানি বাড়ি গেলেই এখানকার সমস্ত কথা ভুলে যাবেন আপনি। তবে আর রেমুখো নয় মশাই,
প্রাণ কিন্তু বারবার আসে না, মনে থাকবে। কিন্তু কিন্তু আমি তো অন ডিউটি, এভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়া তো ট্রান্সফার নেওয়া যায় না। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করবার তো কিছু নেই। কাজের জায়গায় আগুন ধরে গেলে আপনি কাজ করবেন কোথায়? তার মানে? এবার নন্দবাবু মুখ খুললেন। ভোর রাতে শর্ট সার্কিট হয়ে গোটা পোস্ট অফিসটাই তো পুড়ে গেছে। আপনি নেহাত বাইরে ছিলেন বলে বেঁচে গেছেন। কি করে শর্ট সার্কিট হলো কে জানে। কপাল। সমর্পণ কপাল চেপে ধরে বলল, হতে পারে। কাল যা বৃষ্টি হয়েছে রাত্রে, বাজ টাজ তো পড়ে অনেক সময়। কিন্তু আমি তো ছিলাম আমার ঘরে, বাইরে কখন এলাম আমি? সমর্পণের আর উত্তর দেওয়ার ইচ্ছে নেই। আস্তে আস্তে বিছানা থেকে উঠেই সকলকে ধন্যবাদ জানালো সে। অন্য রকম মানুষ। নিঝুমপুরের সবটাই এখন তার কাছে অদ্ভুত। এই অদ্ভুত জায়গার গল্পের সমস্ত অদ্ভুত চরিত্র, প্রত্যেকটি চরিত্রই কোনো না কোনোভাবে অদ্ভুতভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু কে কীরকমভাবে কি ছকে পড়ছে বুঝে ওঠা অসম্ভব। এই ঘটনায় সবাই আছে, অথচ কেউ নেই। চরিত্র প্রয়োজন মতো আসছে, আবার প্রয়োজন মতোই চলে যাচ্ছে, যেন নাটকের স্টেজ। ঠিক একইভাবে সমর্পণও চলে যাবে, প্রয়োজন মতোই। যে দৃশ্য, যে ঘটনা, যে স্মৃতি তার মনের মধ্যে রয়েছে, তাকে সরিয়ে দিয়ে বুদ্ধিবৃত্তিক মগজে এখন তার সবটা সমাধান করবার ক্ষমতা নেই। যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে পারা যায় ততই ভালো, প্রয়োজনে আজই। নিঝুমপুরের রহস্য তার স্বয়ম্ভূ পরাবাস্তব নিয়ে যেমন আছে থাক, তাকে আর সে ঘাঁটাবে না। মোবাইলটা দিয়ে গেছে নন্দবাবু। বাড়িতে ফোন লাগালো চটপট। আশ্চর্য, টাওয়ার ধরল এবার। হ্যাঁ মা, আমি বাড়ি ফিরছি রাতের ট্রেনে। হ্যাঁ হ্যাঁ, ওই হেড অফিস থেকে। হ্যাঁ, আবার ট্রান্সফারের চিঠি। হ্যাঁ, ওই মেন অফিসেই। গিয়ে বলছি সব বলছি। হ্যাঁ হ্যাঁ, আজই যত রাত হয় ফিরবো। না, সব ঠিক আছে। হ্যাঁ, গিয়ে সব বলছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তৈরি হই। হ্যাঁ, ছাড়লাম। সকালবেলা নিঝুমপুর এক অন্য সুন্দরতা। স্টেশনে ট্রেন আসছে যাচ্ছে, থামছে না। এখানে মানুষ থামে না। নিঝুমপুরকে পিছনে ফেলে মানুষ সামনের দিকে এগিয়ে যায় নিজের তাগিদেই। মানুষের স্বাভাবিকতার সাথে নিঝুমপুরের সম্পর্ক কম। স্পষ্ট করে যদি বলতে হয়, সামান্যই। সমর্পণের ধারণা যেটুকু সুতো দুই জগতের মাঝখানে রয়েছে সেটুকু খুব তাড়াতাড়ি আলগা হয়ে যাবে। এখানকার রূপকথা উল্টো দিকে লেখা হয়, বিবর্তনের ধারা চলে উল্টোমুখী। কারণ শেষ মুহূর্তে নিঝুমপুর ছাড়বার আগে একটা আশ্চর্য কথা মনে পড়েছে তার। খুব গুরুত্বপূর্ণ হলেও এবং বারবার মনে এলেও এটা সে গুরুত্ব দেয়নি একদিনে। নিঝুমপুর গ্রামে কোথাও কোনো বাচ্চা চোখে পড়েনি তার। সম্ভবত এই গোটা গ্রামটাতেই কোনো ঘরে বাচ্চা নেই। অতএব বাকিটা বোধহয় খুব সহজেই আন্দাজ করা যায়। ট্রেনে উঠে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে গ্যালারির দিকে চোখ গেল সমর্পণের। এই কদিন নিঝুমপুর গ্রামে ঘুরে বেড়াতে বেড়াতে অসংখ্য ছবি তুলেছিল সে, সেগুলোই দেখতে গেল এবার। দেখতে গিয়ে এবার সমর্পণ হেসে ফেলল যেন। হাসি পাবে না, জানতাম এই হবে। দেখলাম নিঝুমপুর গ্রামের কোনো ছবিই আমার ফোনে নেই। এই একদিনে সমস্ত গ্রামটাই তার রূপকথা সমেত যেন অজান্তে কর্পূরের মতো উধাও হয়ে গিয়েছে। ওই স্টেশন, ওই মাঠ, ওই পুকুর, ওই বিরাট বিরাট তালগাছ, জেলেদের পাড়া, কিচ্ছু নেই। মইদুল নেই, ওই ভয়ানক খিদে নেই, উঁচু হয়ে হাঁটা মানুষ নেই, ওই নীল আকাশ ধোয়া জল নেই। সবাই হারিয়ে গেলেও আমার ফেরার ব্যাখ্যা
নেই। মৃত্যুর দূতকে মৃত্যুর দূতের ছিঁড়ে খাওয়ার ছবি স্মৃতি থেকে সম্ভবত তাও চলে যাবে একদিন। গ্রাম চলে যাবে, শহর আসবে। নিঝুমপুর সম্ভবত তারই মাঝের পাল্টানো মানুষের এক আশ্চর্য বিস্মৃতি। মহাজাগতিক নিয়মে এই পৃথিবীর কোনো অংশ যখন অন্য কোনো বিবেকের পৃথিবীতে ঢুকে পড়ে, তখনই হয়তো নিঝুমপুরের জন্ম হয়। সেই বৃত্তের বাইরে নিঝুমপুর বলে কিছু নেই, কিচ্ছু নেই। ওই নামে কোনো স্বপ্ন নেই, কোনো গ্রাম নেই, কোনো আত্মা নেই। কেউ বিশ্বাস করলেও নেই, আর কেউ না করলেও নেই। নিঝুমপুর যে বিশ্বাসের জোরে জন্ম নেয়, সে সেই বিশ্বাসের ভেতরেই ভালো থাক। আমরাও তো বিশ্বাস করি সবুজ আসবে, সুদিন আসবে, কারণ বিশ্বাসের ব্যাখ্যা করবার মতো বোকামি আধুনিক মানুষ যত কম করে, ততই ভালো, ততই মঙ্গল। মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প নিঝুমপুর পোস্ট অফিস। গল্প রচনা, গল্প পাঠ, সূত্রধার এবং সকল পুরুষ চরিত্রে সুরঞ্জন। নন্দবাবু অর্থাৎ ইন্সপেক্টরের চরিত্রে সৌরভ। শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ।